এক বছরের মধ্যে 12,000 বাংলাদেশি শ্রমিক নেবে জর্ডানের একটি প্রতিষ্ঠান। আগামীতে সংখ্যা আরও বাড়তে পারে। যুক্তরাষ্ট্রে অনুমোদন পাচ্ছে মডার্নার করোনা ভ্যাকসিন। জরুরি প্রয়োগের পক্ষে মত দিয়েছে বিশেষজ্ঞ প্যানেল। যুক্তরাষ্ট্রে 3,000 সহ বিশ্বে করোনায় একদিনে প্রায় 13,000 মানুষের প্রাণহানি। নতুন শনাক্ত 7 লাখ রোগী। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থায় সাইবার হামলা সতর্কতা জারি। নেটওয়ার্ক টুল সোলার উইন্ডস থেকে বিচ্ছিন্ন থাকার পরামর্শ। আন্তর্জাতিক সংবাদের আয়োজন পূর্ব পশ্চিমে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদা মমিতা। তখন শিরোনাম শুনছিলেন আপনারা, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ থেকে 2,000 পোশাক কর্মী নেবে জর্ডান। আর আগামী এক বছরে মোট 12,000 কর্মী নিয়োগ দেবে দেশটির সর্ববৃহৎ তৈরি পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশন অ্যাপারেলস। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠানের চেয়ারম্যান সানাল কুমারের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মন্ত্রী ইমরান আহমেদ। এ সময় মন্ত্রী আরও জানিয়েছেন, প্রতি উপজেলা থেকে বছরে 1,000 জনকে বিদেশ পাঠানোর চেষ্টা করা হবে। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন জর্ডানের সর্ববৃহৎ পোশাক কারখানা ক্লাসিক ফ্যাশনের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক সানাল কুমার। এরপর প্রতিষ্ঠানটি আগামী বছর বাংলাদেশ থেকে 12,000 কর্মী নিয়োগ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ভবিষ্যতে এই কর্মীর সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন তিনি। বাংলাদেশের কর্মীদের মেধা, শ্রম এবং কর্তব্যনিষ্ঠাই জর্ডানে অধিক সংখ্যক কর্মী নিয়োগের মূল কারণ বলে জানিয়েছেন মন্ত্রী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানাল কুমার জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের 26,000 কর্মীর মধ্যে 16,000 কর্মী বাংলাদেশের। তারা বাংলাদেশ থেকে আগামীতে আরও কর্মী নেবে। গতকালকে জর্ডান থেকে ওই ক্লাসিক ফ্যাশনের এমডি নিজে এসেছিল আমাদের কাছে। ও কমিট করে গেছে 12,000 মানুষ, ও 2,000 মানুষ ডিসেম্বরে নেবে, আরও 10,000 মানুষ জানুয়ারিতে নেবে। এটা ওদের নতুন প্রজেক্টের জন্য। মডার্নার করোনা ভ্যাকসিনের জরুরি প্রয়োগে অনুমোদন দেওয়ার সুপারিশ করেছেন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন এফডিএ এর বিশেষজ্ঞরা। ভ্যাকসিনটি নিরাপদ হওয়ায় এটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়েছে। এই জন্য অনুমোদন পাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। চলতি সপ্তাহের শুরুতে মডার্নার ভ্যাকসিন নিরাপদ ও 94% কার্যকর বলে রায় দেয় যুক্তরাষ্ট্র। এবার মডার্নার ভ্যাকসিন প্রয়োগের সুপারিশ করলেন এফডিএ এর বিশেষজ্ঞরা। তাদের মতে 18 বছরের বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি নিরাপদ। এফডিএ প্রধানের অনুমোদন পেলেই আগামী সপ্তাহের শুরুতে ভ্যাকসিন প্রয়োগ শুরু হতে পারে। কোম্পানিটির সঙ্গে 20 কোটি ডোজ ভ্যাকসিন কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এফডিএ এর অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে 60 লাখ ডোজ সরবরাহের প্রস্তুতি রয়েছে দেশটির। ফাইজারের চেয়ে মডার্নার ভ্যাকসিনের ক্ষেত্রে কিছু সুবিধাও রয়েছে। এটি সংরক্ষণ করতে হয় -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ফলে সহজে যে কোনো জায়গায় সরবরাহ করা যাবে এই টিকা। ফাইজারের ভ্যাকসিন রাখতে হয় -75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মডার্নার ভ্যাকসিনেরও 2টি ডোজ নিতে হবে, তবে ফাইজারের দ্বিতীয় ডোজ 21 দিন পর হলেও মডার্নার টিকা নিতে হবে 28 দিন পর। গত সপ্তাহে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেয় এফডিএ। এরই মধ্যে ফাইজারের ভ্যাকসিন প্রয়োগ চলছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে এরই মধ্যে 3 লাখের বেশি মানুষের প্রাণহানি হয়েছে, আর আক্রান্ত হয়েছে 1,76,00,000 মানুষ। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিশ্বে একদিনে প্রায় 13,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 16,69,000-এর বেশি। নতুন 7 লাখের বেশি রোগী নিয়ে সংক্রমিত 7,53,00,000 ছাড়িয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছে 5,28,00,000-এর বেশি মানুষ। করোনায় নাকাল যুক্তরাষ্ট্র। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 3,277 জনের প্রাণ গেছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়ালো 3,17,000। নতুন করে ভাইরাস মিলেছে 2,30,000 মানুষের দেহে।
বৃহস্পতিবার দেশটির হাসপাতালে ভর্তি হয়েছে 1,14,000-এর বেশি, যা একদিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। টানা 16 দিন দেশটিতে 1 লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে। ব্রাজিলে শীত শুরুর পর থেকেই বেড়েছে প্রাণহানি। 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি 1,054 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 1,84,000 ছাড়িয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 68,000-এর বেশি। চিলিতে এ মাসের মধ্যে ভ্যাকসিন পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে 24 ঘন্টায় 5,200-র বেশি মৃত্যু হয়েছে ইউরোপে। নতুন রোগী মিলেছে প্রায় 2.5 লাখ। জার্মানিতে লকডাউন জারির পরও কমেনি মৃত্যু। একদিনে প্রাণহানি হয়েছে 724 জনের। এ নিয়ে দেশটির মোট মৃত্যু 25,000 ছাড়িয়েছে। নতুন রোগী পাওয়া গেছে 31,000। এ অবস্থায় দেশটিতে ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমোদন আসতে পারে। ইতালিতে 683 ও রাশিয়ায় 587 জনের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যে বৃহস্পতিবার প্রাণ গেছে 532 জনের। বড়দিনে যুক্তরাজ্য সহ ইউরোপের দেশগুলোতে করোনা পরিস্থিতি আরও খারাপ হবে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ভারতে একদিনে মারা গেছেন 342 জন। এ পর্যন্ত দেশটিতে প্রাণ গেছে 1,44,000-এর বেশি মানুষের। নতুন আরও 26,000-এর বেশি রোগী নিয়ে সংক্রমিতের সংখ্যা 1 কোটির কাছাকাছি। জাপানে এ পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। রোগী মিলেছে 3,000-এর বেশি। অন্যদিকে দক্ষিণ কোরিয়াতে 24 ঘন্টায় সংক্রমিত হয়েছে 1,000-এর বেশি মানুষ। এই শীতে প্রকোপ আরও বাড়ার আশঙ্কায় জনগণকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি প্রকোপ ইরানে। 24 ঘন্টায় 212 জনের মৃত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে দেশটির মোট প্রাণহানি 53,000-এর বেশি। এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে 2 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি আরবে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ফাইজার এবং জার্মানির বায়োএনটেকের টিকার 2টি চালান পৌঁছানোর একদিন পরেই টিকা প্রয়োগ শুরু হয়। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের টিকার ডোজ পেল সৌদি। বৃহস্পতিবার প্রথম ভ্যাকসিন নিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী তৌফিক আল রাবিয়া। তিনি জানিয়েছেন সরকার টিকার সুরক্ষার বিষয়ে আত্মবিশ্বাসী। পাশাপাশি সৌদি আরবের 34 মিলিয়ন নাগরিককে টিকা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। আগামী বছরের শেষ নাগাদ দেশের 70% মানুষ টিকা পাবে সে পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রাবিয়া। টিকা গ্রহণে অগ্রাধিকার পাবেন 65 বছরের বেশি বয়সী এবং স্বাস্থ্যকর্মীরা। পরের ধাপে 50 বছরের বেশি বয়সী এবং অ্যাজমা, ডায়াবেটিসের মতো রোগ আছে এমন ব্যক্তিরা পাবেন। করোনা ভাইরাস হানা দেওয়ার 1 বছর পর নিজেদের স্বাভাবিক চিরাচরিত জীবনধারায় ফিরে গেছে চীন। ভাইরাসের ভয়ে সব থমকে যাওয়ার পর আবারও ঘুরে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতি। খুলে দেওয়া হয়েছে সব রেস্তোরাঁ, দোকানপাট এবং পর্যটন কেন্দ্র। তবে এই স্বাভাবিকতার সাথে যুক্ত হয়েছে নতুন স্বাস্থ্যবিধি, যা খুব সতর্কতার সাথে মানছেন দেশের জনগণ। চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস পরিণত হয়েছে বৈশ্বিক মহামারীতে। বিভিন্ন দেশে দ্বিতীয় ও তৃতীয় ধাপের সংক্রমণ শুরু হলেও চীনে দ্বিতীয়বার বিস্তার ঘটাতে পারেনি এই প্রাণঘাতী ভাইরাস। শুরুতে চরম অব্যবস্থাপনা থাকলেও পরে নানা কড়াকড়ি আরোপের মাধ্যমে বেশ সফলতার সাথেই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনে দেশটি। বর্তমানে একেবারেই স্বাভাবিক জীবন পার করছে চীনবাসী। স্কুল, কলেজ, রেস্তোরাঁ সহ সবকিছুই চলছে স্বাভাবিক গতিতে। তবে এখন পর্যন্ত সাফল্যের এই ধারা বজায় রাখার পিছনে অবদান রয়েছে চীনের নাগরিকদেরও, যারা সরকারের দেয়া কঠোর বিধিনিষেধ মেনে চলেছেন অক্ষরে অক্ষরে। এর ফলে একদিকে যেমন কমেছে স্বাস্থ্য ঝুঁকি, অন্যদিকে সব ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত থাকায় আগের নিয়মে ঘুরছে অর্থনীতির চাকাও। গ্রাহকরা রেস্তোরাঁয় আসার পর প্রথমে সুরক্ষা ব্যবস্থাগুলো যাচাই করে, যেমন তাপমাত্রা যাচাই, স্টাফদের মুখোশ, কোড স্ক্যানিং, ব্যক্তিগত তথ্য নিবন্ধন, এমনকি সরকারি নির্দেশিকার পোস্টারও। এসব নিশ্চিত করার পরই তারা খাবার খেতে আশ্বস্ত হন। আমরা এখন মহামারী শুরুর আগের দিনগুলোতে ফিরে এসেছি। তবে এর মানে এই নয় যে আমরা সুরক্ষা ব্যবস্থা উপেক্ষা করব। সরকার সাফল্যের সাথে সবকিছু নিয়ন্ত্রণ করছে। আমাদের সবার সচেতন থাকতে হবে। বর্তমানে করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের কাছে রোল মডেল চীন। তাদের দেখানো পথই অনুসরণ করছে বিশ্ব। ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী মার্চের পর চীনে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে মাত্র 5,000 মানুষ, যার মধ্যে বেশিরভাগই বহিরাগত। প্রাণ গেছে 1300-র বেশি মানুষের, যা যুক্তরাষ্ট্রের একদিনের প্রাণহানির অর্ধেকেরও কম।
নুরা জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার এবং বেসরকারি খাতের ডেটাবেস। সাইবার হামলায় দেশটির ট্রেজারি এবং বাণিজ্য মন্ত্রণালয়ে তথ্য চুরির পরে এই বিষয়ে সতর্ক করেছে মার্কিন সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি। এজন্য দেশটির বেসামরিক সংস্থাগুলোকে কম্পিউটার নেটওয়ার্ক টুল সোলার উইন্ডস থেকে সংযোগ বিচ্ছিন্ন রাখার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সাইবার সিকিউরিটি জানিয়েছে এই টুলের মাধ্যমে অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল হ্যাকাররা। এছাড়াও চলতি বছরের মার্চের দিকে হ্যাকাররা বেসরকারি এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার নেটওয়ার্কের দখল নেয় বলে জানিয়েছে সংস্থাটি। সফটওয়্যার আপডেটে ক্ষতিকর কোড ঢুকিয়ে এই হ্যাকিং করা হয়। এই হামলার পেছনে কে বা কারা রয়েছে এখনও তা প্রকাশ করেনি মার্কিন যুক্তরাষ্ট্র, তবে এর পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে ধারণা তদন্ত সংশ্লিষ্টদের। এদিকে এই হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনার কারণে জো বাইডেন এবং কমলা হ্যারিসের শপথ অনুষ্ঠান নিয়ে নানান সতর্কতা জারি করেছে জয়েন্ট কংগ্রেশনাল কমিটি অন ইনগরাল সেরেমনিজ JCCIC। সংক্রমণ রোধে অতিথির সংখ্যা কমানো, আমেরিকানদের ঘরে থেকে অনুষ্ঠান উপভোগের আহ্বানও জানিয়েছেন তারা। এছাড়া ওয়াশিংটনের বাইরে থেকে কেউ যেন আসতে না পারে সেই বিষয়েও জোর দেওয়া হয়েছে। করোনা মহামারীর মধ্যেই জানুয়ারিতে ক্যাপিটল হিলে শপথ নেবেন জো বাইডেন ও তার সহকারী কমলা হ্যারিস। তবে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান যেন সংক্রমণের কেন্দ্র না হয় সেজন্য আগেই সতর্ক জয়েন্ট কংগ্রেশনাল কমিটি অন ইনগুরাল সেরেমনিজ ও বাইডেনের প্রেসিডেন্ট ইনগুরাল কমিটি। 6 সদস্যের JCCIC নেতৃত্ব দিচ্ছেন সিনেটর রনি ব্লান্ট। অন্যদিকে অনুষ্ঠানের উদ্বোধন, প্যারেড, গালা ও বলসের সমন্বয় এবং তহবিল সংগ্রহের দায়িত্ব PICর। এরই মধ্যে 20 জানুয়ারির শপথ অনুষ্ঠান ঘিরে ক্যাপিটল হিলে চলছে মঞ্চ তৈরির কাজ। করোনার কারণে অতিথির তালিকাও হবে ছোট। নিরুৎসাহিত করা হচ্ছে ওয়াশিংটনের বাইরে থেকে আগতদের। পরিবারের সঙ্গে ঘরে বসে টেলিভিশনে নতুন প্রেসিডেন্টের অভিষেক দেখার আহ্বান জানিয়েছেন বাইডেন। রীতি অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্টের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করে শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট। তবে ডোনাল্ড ট্রাম্প আসবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। শপথের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জো বাইডেন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় স্কুল থেকে অপহৃত হওয়া 3 শতাধিক ছাত্রকে মুক্ত করা হয়েছে। কাতসিনা প্রদেশের গভর্নর জানিয়েছেন 344 ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তারা সুস্থ আছেন। তবে আরও কিছু ছাত্র আটক রয়েছে বলে তারা ধারণা করছেন। গত শুক্রবার কাতসিনা প্রদেশের কানকারা জেলার সরকারি বিজ্ঞান মাধ্যমিক স্কুলে হামলা চালায় বন্দুকধারীরা। ঘটনাস্থলে পুলিশ পাল্টা প্রতিরোধ গড়ে তুললে অনেক শিক্ষার্থী পাশের জঙ্গলে পালিয়ে যায়। স্কুলে এই হামলার দায় স্বীকার করেছে ইসলামী জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। তাদের একটি ভিডিও ফুটেজে আটককৃত কিছু ছাত্রকে দেখানো হয়। গভর্নরের মুখপাত্র আব্দুল লারবান জানিয়েছেন, বোকো হারামের প্রকাশ করা ভিডিওটি সত্য, তবে তারা কোনো ছাত্রকে হত্যা করেনি। উদ্ধারকৃত ছাত্রদের কাতসিনা সিটিতে নেওয়া হয়েছে এবং তাদের খুবই শিগগিরই পরিবারের কাছে ফেরত দেওয়া হবে। গভর্নর আমিলু বেলো মাসারি বলেন, তারা অধিকাংশ ছাত্রকে উদ্ধার করতে পেরেছেন, তবে সবাইকে নয়। জাপানের উত্তরাঞ্চলে ভয়াবহ তুষার ঝড়ে প্রায় 10,000 বাড়িঘর বিদ্যুৎহীন অবস্থায় আছে। বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চলের নিগাটা এবং গুনমা প্রদেশে তুষার ঝড়ে প্রায় 1000 গাড়ি আটকা পড়ে। আগামী 2 দিন তুষার ঝড় অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাপানের আবহাওয়া অফিস। এদিকে টানা 3 দিন প্রবল তুষারপাতে ওই 2 প্রদেশের রাস্তাঘাটে 2 মিটার বরফ জমেছে, ফলে ব্যাহত হচ্ছে জনজীবন। বাসিন্দারা ঘর থেকে বের হতে পারছেন না। উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার জরুরি বৈঠকের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদা সুগা। বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে হত্যা চেষ্টার পেছনে রাশিয়ার ভূমিকা থাকার কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কার দরকার তাকে বিষ প্রয়োগ করার। পাশাপাশি গোয়েন্দা সংস্থা FSBর সদস্যরা চাইলে তাদের কাজ শেষ করত বলেও মন্তব্য করেছেন পুতিন। সম্প্রতি প্রকাশিত বেলিংকেটের প্রতিবেদনকে মিথ্যাচার বলে আখ্যা দিয়ে নাভালনি মার্কিন গোয়েন্দা বিভাগের সমর্থন পেয়েছেন বলে অভিযোগ তুলেন তিনি। সোমবার নাভালনিকে হত্যায় পুতিনের গুপ্তচরেরা দায়ী বলে প্রতিবেদন প্রকাশ করে অনুসন্ধানী ওয়েবসাইট
বেলিংক্যাট। 20 আগস্ট সাইবেরিয়া থেকে বিমানে মস্কো ফিরছিলেন নাভালনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিমানের জরুরি অবতরণ করিয়ে শুরু হয় চিকিৎসা। এরপর তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি হলে চিকিৎসার জন্য জার্মানির বার্লিনে নেওয়া হয় তাকে। সেখানে পরীক্ষা নিরীক্ষার পর বিষ প্রয়োগের তথ্য নিশ্চিত করেন চিকিৎসকরা। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।